আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। ফিলিপাইনের সিলেট ভবনে এক ডজনের বেশি গুলির শব্দ শোনা গিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি পরোয়ানাভুক্ত দেশটির সিনেটস রোনাল্ড দেলা রেজাকে গ্রেপ্তার প্রচেষ্টাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে চরম উত্তেজনা ও বিশৃঙ্খলা বিরাজ করছে। এমন পরিস্থিতির মধ্যে এই গুলির ঘটনা ঘটল। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গুলির ঘটনার পর সিনেট ভবন লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে ভবনে সামরিক সেনাদের প্রবেশ করতেও দেখা গেছে। তবে কারা এই গুলি চালিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। প্রিয় দর্শক, টিভি ফুটেজে দেখা যায় বুধবার সন্ধ্যার দিকে সামরিক পোশাক পরিহিত পুলিশ কমান্ডোরা সিনেট ভবন প্রবেশ করেছে। পাশাপাশি ঢাল ও হেলমেট পরা দাঙ্গা পুলিশ সেই ভবন ঘিরে রেখেছে। সিনেটর রোনাল্ড আগেই গ্রেপ্তারের কথা ছিল, কিন্তু তার বর্তমান অবস্থান সম্পর্কে কিছুই জানা যায়নি। তার বিরুদ্ধে কয়েক ডজন হত্যার অভিযোগ এনেছে আইসিসি। রদ্রিগো দুর্তেতে যখন দেশটির প্রেসিডেন্ট ছিলেন, সে সময় দেশটির পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব ছিলেন রোনাল্ড দেলা। সেই সময় মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে হাজার হাজার ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রিয় দর্শক, 2026 ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ঘাটার ফুটবল সমর্থক কর্মকর্তা ক্লাব মালিকদের বিপুল সংখ্যক মার্কিন ভিসা আবেদন প্রত্যাখ্যান হয়েছে বলে জানিয়েছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। এখন পর্যন্ত প্রায় 400 জন সমর্থক, কর্মকর্তা এবং ক্লাব মালিকের ভিসা আবেদন বাতিল করা হয়েছে। আবেদনকারীদের পাঠানো প্রত্যাখ্যানপত্রে উল্লেখ করা হয়েছে, সাক্ষাৎকারে তারা যথেষ্ট বিশ্বাসযোগ্য বা প্রভাবশালী হিসাবে বিবেচিত হয়নি। প্রিয় দর্শক, ফেসবুকে দেয়া এক পোস্টে ঘাটার ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক সানি দারা বলেছেন, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ার আশা করা ঘাটার সমর্থকদের যেন আগে থেকেই একটি রিজেকশন টেমপ্লেট তৈরি করে রেখেছে মার্কিন দূতাবাস। তিনি দাবি করেন, তার পোস্টের পর একইভাবে আরো 20 জনের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে। তিনি লেখেন, এখন পর্যন্ত 400 জনের বেশি আবেদনকারী প্রত্যাখ্যান হয়েছেন। তাদের মধ্যে শীর্ষ ফুটবল কর্মকর্তা ও ক্লাব মালিকও রয়েছেন। প্রিয় দর্শক, অনেক ঘানা সমর্থকদের জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে ব্ল্যাক স্টারসে সমর্থন জানানোর স্বপ্ন মাঠের প্রতিপক্ষ নয়। প্রত্যাখ্যানপত্রে বলা হয়েছে, আবেদনকারীরা এমন কোনো শক্তিশালী সামাজিক, পারিবারিক, পেশাগত বা অর্থনৈতিক সম্পর্কের প্রমাণ দিতে পারেনি যা নিশ্চিত করে যে তারা সফর শেষে ঘানার দিকে আসবেন। মার্কিন অভিবাসন আইনের 214 ধারা অনুযায়ী অস্থায়ী ভিসা আবেদনকারীদের নিজ দেশে ফিরে যাওয়ার পর্যাপ্ত কারণ দেখাতে হয়। চিঠিতে আরো উল্লেখ করা হয়, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই, তবে আবেদনকারীরা চাইলে পুনরায় আবেদন করতে পারেন। সেক্ষেত্রে নতুন করে আবেদনপত্র পূরণ, ছবি জমা, ফি প্রদান এবং সাক্ষাৎকারে অংশ নিতে হবে। এই পরিস্থিতি 2026 বিশ্বকাপে ঘানার জাতীয় ফুটবল দলের সমর্থন নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তবে এখন পর্যন্ত ঘানার ক্রীড়া মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 দিনের সফরে বুধবার সন্ধ্যায় চীনে পৌঁছেছেন। গত 10 বছরের মধ্যে এটি মার্কিন কোনো শীর্ষ নেতার চীন সফর। বিবিসি ও চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, এয়ারফোর্স ওয়ানে করে বেইজিং পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। তার সফর সঙ্গী হয়েছেন এরিক ট্রাম্প, পুত্রবধূ লারা ট্রাম্প। চীনের ভাইস প্রেসিডেন্ট হাং জং ট্রাম্পকে বিমানবন্দরে এসে স্বাগত জানান। সেখানে ট্রাম্পকে লাল গালিচা সংবোধন দেওয়া হয়। ট্রাম্প যখন তার বিমানের সিঁড়ি দিয়ে নামেন, সে সময় নীল ও সাদা ইউনিফর্ম পরা 300 চীনা শিশু মার্কিন ও চীনা পতাকা উড়াচ্ছিল।
এছাড়া হান ও ট্রাম্প যখন একসঙ্গে লাল গালিচায় হাঁটছিল, তখন শিশুরা মান্দারিন ভাষায় স্লোগান দিচ্ছিল, স্বাগতম, স্বাগতম, আন্তরিক স্বাগতম। প্রিয় দর্শক, এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছে, বুধবার বেইজিংয়ে ট্রাম্পের কোনো প্রকাশ্য অনুষ্ঠান নেই, তবে বৃহস্পতিবার ও শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে একাধিক বৈঠক সহ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। মার্কিন প্রেসিডেন্টের এই সফরে যুক্তরাষ্ট্রের বড় টেক মালিকানা কোম্পানিগুলো কয়েকজন শীর্ষ কর্মকর্তাও কিন্তু রয়েছেন। ইতোমধ্যে এনভিডিয়া, অ্যাপলস, টেসলা এবং বোয়িং এর সিওরা চীনে পা রেখেছেন। সৌদি আরব মধ্যপ্রাচ্যের শেষ দিকে ইরানের উপর একাধিক গোপন বিমান হামলা চালিয়েছে। এই হামলাগুলোর খবর আগে প্রকাশ্যে আসেনি। বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা কর্মকর্তা ও ইরানি কর্মকর্তার বরাদে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময়ে আঞ্চলিক সংঘাতে সৌদি ভূখণ্ডে হামলার প্রতিশোধ হিসাবে ইরানে এসব হামলা চালায় রিয়াদ। সৌদির এই হামলা চালানোর মাধ্যমে একটি বিষয় প্রকাশ পেয়েছে যে রিয়াদ এখন তার প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আত্মরক্ষায় আরো সাহসী হয়ে উঠেছে। দুইজন পশ্চিমা কর্মকর্তা রয়টার্সকে জানান, হামলাগুলো সৌদি বিমান বাহিনী পরিচালনা করেছিল। কর্মকর্তাদের একজন বলেন, সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালানোর প্রতিক্রিয়াতেই এই পাল্টা হামলা করা হয়েছিল। তবে তারা এসব হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু নিশ্চিত করতে পারেনি বলে রয়টার্স উল্লেখ করেছে। রয়টার্স এ বিষয়ে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার সাথে যোগাযোগ করলেও তিনি সরাসরি কিছু বলেননি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও রয়টার্সকে কোনো প্রক্রিয়া জানাননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সন্ধ্যায় চীনে পৌঁছেছেন। দীর্ঘ প্রায় এক দশক পর 2 দিনের রাষ্ট্রীয় সফরে গেলেন ডোনাল্ড ট্রাম্প। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে ট্রাম্পের এই সফর। তিনি আগামী 15ই মে পর্যন্ত চীনে অবস্থান করবেন। ট্রাম্পের এই সফরের সঙ্গী হিসাবে যুক্তরাষ্ট্রের বড় টেক কোম্পানিগুলোর বেশ শীর্ষ কর্মকর্তাও কয়েকজন রয়েছেন। ওয়াশিংটন ছাড়ার আগে ট্রাম্প বলেন, চীন সফরের মূল আলোচ্য বিষয় হবে বাণিজ্য, তবে ইরান যুদ্ধ নিয়ে দীর্ঘ আলাপ হবে এমনটাও জানান তিনি। এদিকে বিশ্লেষকরা ধারণা করছেন, ট্রাম্পের চীন সফরের আলোচ্যসূচি বেশ জটিল হবে, কারণ দ্বিপাক্ষিক সম্পন্ন উন্নয়ন, সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, বাড়তি শুল্ক ও প্রযুক্তির পাশাপাশি তাইওয়ান ও ইরান ইস্যু এবারের আলোচনায় গুরুত্ব পেতে পারে। এক্ষেত্রে আলোচনা সফল না হলে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে ইরান। মঙ্গলবার 12ই মে ইনস্টিটিউট ফর দি স্টাডি অফ ইয়ার এই তথ্য জানিয়েছে। আইএসব্লিউ তাদের রিপোর্টে বলেছে, ইরান সম্ভাব্য সংঘাত পুনরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আলোচনার প্রধান শর্ত হিসেবে ভবিষ্যতে তার ভূখণ্ডে হামলা যেন না হয় সেটির নিশ্চয়তা চাচ্ছে। তেহরান এই পদক্ষেপকে তাদের শাসন ব্যবস্থা সুরক্ষিত এবং সম্ভাব্য অভ্যন্তরীণ অস্থিরতার বিরুদ্ধে অভিযান পরিচালনার প্রস্তুতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত বলে মনে করছেন। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক বলেছেন, তেহরান ইঙ্গিত দিয়েছে যে হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব সম্পর্কিত দাবি সহ ভবিষ্যতে হামলা না হওয়ার বিশ্বাসযোগ্য পদক্ষেপ ছাড়া তারা আলোচনায় বসবে না। প্রিয় দর্শক, প্রতিবেদনে বলা হয়েছে, আহমদ বাহিদি তার ঘনিষ্ঠ মহলের নেতৃত্বে আইআরজিসি ইরান পরিচালনায় তাদের প্রভাব সুসংহত করেছে। এদিকে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ প্রস্তাবগুলোর জবাব দিয়েছে কিন্তু ইরান।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জবাবকে প্রত্যাখ্যান করে এটিকে আবর্জনা হিসেবে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, সর্বশেষ তিনি বলেছেন, ইরানের সঙ্গে এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী ভয়াবহ লাইফ সাপোর্টে। পাশাপাশি ট্রাম্পের মিত্ররা জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট এখন ইরানের বিরুদ্ধে ব্যাপকভাবে সামরিক অভিযানের কথা বিবেচনা করছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করার জন্য বেইজিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীন যাওয়ার আগে ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ বন্ধ করতে এবং হরমুজ প্রণালীতে তেহরানের নিয়ন্ত্রণ কমাতে বেইজিং এর সাহায্যের দরকার নেই। এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। ওয়াশিংটন ছাড়ার আগে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয় না ইরানের ব্যাপারে আমাদের কোনো সাহায্যের প্রয়োজন আছে। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা শান্তিপূর্ণভাবে হোক বা অন্যভাবে যে কোনো উপায়ে জিতব। যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ প্রস্তাবগুলোর জবাব দিয়েছে কিন্তু এবার ইরান। ট্রাম্প তেহরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে সেটিকে আবর্জনা হিসাবে উল্লেখ করেছে। বিবিসি জানিয়েছে, প্রায় এক দশক পর 3 দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন ট্রাম্প। তাকে বহরকারী বিমানটি বুধবার বেইজিং এ পৌঁছানোর কথা রয়েছে। ট্রাম্পের এই সফরে সঙ্গী হিসাবে যুক্তরাষ্ট্রের বড় টেক কোম্পানিগুলোর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা এখানে কিন্তু জায়গা পেয়েছেন। প্রিয় দর্শক, বিশ্লেষকরা ধারণা করছেন ট্রাম্পের চীন সফরের কর্মসূচি বেশ জটিল হবে, কারণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, ব্যবসায়িক বাণিজ্য, শুল্ক, প্রযুক্তির পাশাপাশি তাইওয়ানের ইস্যু কিন্তু গুরুত্ব পেতে পারে। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে অতর্কিত হামলা চালাইছে ইসরায়েলি বাহিনী। দেশটি বুধবার 13 মে বৈরুতের দক্ষিণে একটি হাইওয়েতে গাড়ি লক্ষ্য করে সিরিজ হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 2 জন শিশু রয়েছে। এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সাইদা দক্ষিণ উপকূল হাইওয়েতে ইসরায়েলি বাহিনী 3 দফায় হামলা চালিয়েছে। এতে 2 শিশু সহ 8 জন শহীদ হয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। ইসরায়েল আরো বলেছে, আইডিএফ লেবাননের দক্ষিণাঞ্চল জুড়ে সন্ত্রাসী হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করে অভিযান শুরু করেছে। এর আগে ইসরায়েলি বাহিনী লেবাননের বিভিন্ন গ্রামে বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে ইরানের সামরিক শক্তিকে ধ্বংসপ্রাপ্ত বলেও দাবি করলেও গোপন এক ধ্বংসপ্রাপ্ত বলে উল্লেখ করলেও তারা কিন্তু বিভিন্ন কিছু করেছে। এ মাসের শুরুর দিকে শ্রেণীবদ্ধ মূল্যায়ন অনুযায়ী ইরান তাদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ঘাঁটি, মোবাইল লঞ্চার এবং ভূগর্ভস্থ স্থাপনার আবারও কার্যকর প্রবেশাধিকার ফিরে এসেছে। সাংবাদিক অ্যাডাম এনস্টান মার্গি জোনাথন হোগার্স নিউ ইয়ম এর এক প্রতিবেদনে এসব কথা বলেন। এতে আরো বলা হয়, মার্কিন কর্মকর্তাদের কাছে সবচেয়ে উদ্বেগজনক বিষয়গুলো হলো, হরমুজ প্রণালীর পাশে থাকা ইরানের 33টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে 30টি আবার কার্যকর হয়ে উঠেছে। এই ঘাঁটিগুলো থেকে ইরান মার্কিন যুদ্ধজাহাজ এবং তেলবাহী জাহাজকে টার্গেট করতে পারে বলে আশঙ্কা করছে। গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, ইরান ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলোর ভেতরে থাকা মোবাইল লঞ্চার ব্যবহার করে ক্ষেপণাস্ত্র অন্যত্র সরিয়ে নিতে পারছে। কিছু ক্ষেত্রে সরাসরি ওই ঘাঁটি থেকেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপেরও সক্ষমতা রয়েছে। মাত্র 3টি ঘাঁটি পুরোপুরি অকার্যকর অবস্থায় আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। মূল্যায়নেও বলা হয়,
ইরান এখনো তাদের মোবাইল লঞ্চারের প্রায় 70% ধরে রেখেছে এবং যুদ্ধের আগের ক্ষেপণাস্ত্র মজুদের প্রায় 70% অক্ষত রয়েছে। এই ভান্ডারের মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা আন্তঃমহাদেশীয় দেশগুলোকে লক্ষ্য করে, এবং তুলনামূলকভাবে কম সংখ্যক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা স্থল সমুদ্রের স্বল্প পাল্লার লক্ষ্যবস্তুতে ব্যবহৃত হতে পারে। স্যাটেলাইট চিত্র সহ বিভিন্ন নজরদারি তথ্যের ভিত্তিতে মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, ইরান তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণ কেন্দ্রগুলোর প্রায় 90% আবার প্রবেশাধিকার ফিরে পেয়েছে। এসব স্থাপনাকে এখন আংশিক বা পুরোপুরি কার্যকর হিসাবে মূল্যায়ন করা হচ্ছে। এই তথ্যগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেসের প্রকাশ্যে বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। ট্রাম্প মার্চে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংস হয়ে গেছে, দেশটির সামরিক অর্থে আর কিছুই অবশিষ্ট নেই। অন্যদিকে পিট হেক্সেট এপ্রিল মাসে অপারেশন এপিক ফিউরিকে এমন একটি অভিযান হিসাবে বর্ণনা করেছেন, যা ইরানের সামরিক সক্ষমতাকে বহু বছরের জন্য যুদ্ধে অক্ষম করে দিয়েছে। কিন্তু নতুন গোয়েন্দা মূল্যায়ন বলছে বাস্তব পরিস্থিতি অনেক বেশি জটিল। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস আবারও ট্রাম্পের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, ইরানের সামরিক শক্তি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তিনি আরো বলেন, যে কেউ মনে করে ইরান তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করেছে, সে হয় বিভ্রান্ত, নয়তো ইসলামী রেভলিউশনারি গার্ডস কর্পসের মুখপাত্র। পেন্টাগনের ভারপ্রাপ্ত মুখপাত্র জেনারেল ভোলদেস সংবাদ মাধ্যমের সমালোচনা করে বলেন, কিছু গণমাধ্যম ইরানের জনসংযোগ প্রতিনিধির মতো আচরণ করছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অস্ত্র ব্যবহার করেছে। তার মধ্যে রয়েছে প্রায় 1100টি দীর্ঘপাল্লার স্টিলথ ক্রুজ ক্ষেপণাস্ত্র, 1000টির বেশি টমাহক ক্ষেপণাস্ত্র এবং 1300টির বেশি পেট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র। এই অস্ত্রভান্ডার পুনরায় পূরণ করতে কয়েক বছর সময় লাগতে পারে বলেও উল্লেখ করা হয়েছে, যদি বর্তমান ভঙ্গুর যুদ্ধ বিরতি ভেঙে যায় এবং পূর্ণাঙ্গ যুদ্ধ আবার শুরু হয়। তাহলে যুক্তরাষ্ট্রকে আরো গভীরভাবে নিজেদের অস্ত্র মজুদ ব্যবহার করতে হতে পারে। এতে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি দুর্বল হতে পারে, বিশেষ করে চীন বা উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে। তবে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন মঙ্গলবার কংগ্রেসে বলেন, বর্তমান দায়িত্ব পালনের জন্য আমাদের পর্যাপ্ত অস্ত্র রয়েছে। অন্যদিকে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল দাবি করেন, মার্কিন সামরিক বাহিনীর কাছে নিজেদের অস্ত্র ও জনগণকে রক্ষার জন্য প্রয়োজনীয় সব সক্ষমতাই রয়েছে। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা সকলেই ইরানকে সাপোর্ট করি, কারণ ইরান মুসলিম দেশ, আমাদের দেশটাও মুসলিম দেশ। হতে পারি আমরা সুন্নি, হতে পারে তারা শিয়া, কিন্তু দিন শেষে সকলেই কিন্তু মুসলিম। বিদায় হজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলে গিয়েছিলেন, আমরা এখন থেকে আর কোনো সম্প্রদায় নেই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই। প্রিয় দর্শক, ইরানের এই বিপদে আমাদের তাদের পাশে থাকা উচিত। বিষয়টাতে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যেতে ভুলবেন না। প্রিয় দর্শক, বরাবরের মতো বলতে চাই, আমাদের এই চ্যানেল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীমূলক বা উস্কানিমূলক কোনো বক্তব্য দেয় না। চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই বিভিন্ন ধরনের নিউজ সোর্স থেকে কালেক্ট করে এর সত্যতা যাচাই করে নিজস্ব বুদ্ধিমত্তা এবং ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনাদের মাঝখানে উপস্থাপন করা হয়। যদি কোনো নিউজের বিষয়ে সত্যতা জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যেতে ভুলবেন না। প্রিয় দর্শক, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিশ্চিত করে দিন, যাতে লেটেস্ট ভিডিওর আপডেটগুলো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে যায়। প্রিয় দর্শক, সর্বশেষ বলতে চাই, আমাদের এই চ্যানেল আপনাদের সাপোর্টের উপরেই টিকে আছে।